জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমার স্থূল দেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন, সে আশীর্বাদ করবেন। এবং আমার সাথে যারা কন্টিনিউ আছেন দীর্ঘদিন ধরে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। সবসময় আপনারা আমাকে ভিডিও দেওয়ার জন্য উৎসাহ করেন। সেই সাথে রইল নাম্বারের কথা। নাম্বার আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, কাইন্ডলি একটু নিচের দিকে যাবেন। ইভেন ফেসবুক পেজও অ্যাড করা আছে, আপনারা পেজকে ফলো করে মতামত জানাবেন। বেশি প্রয়োজন পড়লে আপনারা হোয়াটসঅ্যাপ কিংবা নক করবেন। প্রথমত মেসেজ দিন, আমি ফ্রি হলে আমি কল দেব, কারণ সবসময় তো ফ্রি থাকি না। বেশি প্রয়োজন পড়লে কল করেন, সমস্যা নেই। তো সেইগুলো এক কথা। আবার কল করে অনেক সময় পানো না, মানে অনেক সময় নেট থাকে না, এরকমও হয়। এরকম হলে তো আর পাওয়া যায় না, কারণ এই দেশে বিদ্যুৎ তো আর সবসময় থাকে না। তো এটাগুলো মোট কথা। আজকে আসবো পঞ্চমহাভূতের একটা ইম্পর্টেন্ট তত্ত্ব, শুধু হাওয়া নিয়ে কথা বলা, সাথে ওনাদের পঞ্চমহাভূতেরও বেশ কিছু টপিক থাকবে। তো এই হাওয়াকে আমার দেহ এবং প্রকৃতিতে কীভাবে প্রভাব ফেলে সেটা একটু বোঝার চেষ্টা করি। হাওয়ার খেলাটা কি? আসলে তো হাওয়া দ্বারাই সব কিছু হয়, হাওয়া দ্বারাই সব কিছু হয়। একটা ইম্পর্টেন্ট কথা বলি, হাওয়া যদি সাধনা না করতে পারেন, তাহলে অন্য ক্ষেত্রে সাধনা করা আপনার বহুত ডিফিকাল্ট। সাধনা করতে হলে এই হাওয়া দ্বারাই করতে হবে। তো হাওয়ার একটু খেলাটা একটু বুঝি, প্রকৃতির হাওয়া কীভাবে খেলে। আমরা জানি হাওয়া আমার কাছে নাই, তো বাইরে থেকে নিয়ে ফেলে দেবেন, শেষ। হাওয়া যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত থাকবো। আর হাওয়া যদি এখানে বন্ধও হয়ে যায়, হয়তো হৃদস্পন্দন দেখবেন যে চলতেছে কিনা, কিংবা এইখানে দেখবেন নারী চলে কিনা। ওটাও যদি চলে তাহলে বোঝা যাবে যে হাওয়া আছে, হাওয়া যায় না। তো সেক্ষেত্রে একটু হাওয়াকে বোঝার চেষ্টা করি। যখন ব্রহ্মাণ্ডে মানে প্রকৃতিতে যখন ঝড় তুফান হয়, তখন কিন্তু খেয়াল করবেন, আপনার মানে ঝড় হওয়ার আগে বেশিরভাগ সময় আপনি খেয়াল করবেন মানে নিশ্চুপ হয়ে যায়। বড় ধরনের ঝড় আসলে নিশ্চুপ হয়ে যায়। ইভেন আরও যদি বেশি রকমের বড় ঝড় আসে, সেটা আপনার আসতে পারে ঈশান কোণ থেকে, আসতে পারে অগ্নিকোণ থেকে, যে কোনো কোণ থেকে আসতে পারে নৈরুত কোণ থেকে, আসতে পারে বায়ুকোণ থেকে। তো কোণ নিয়ে কথা বলতে গেলে তো অনেক লম্বা সময় সাপেক্ষ ব্যাপার, যে কোণ থেকে আসলে কীরকম হবে না হবে, আমি সেটার দিকে যাচ্ছি না। আমি হাওয়াটাকেই প্রথমত ধরছি। তো এলাকা নিশ্চুপ হয়ে যায়, ওটা ঝড় হওয়ার আগে। এটার মিনিং কি জানেন? এটার মিনিং হলো হাওয়া এইখানে নাই, কিন্তু যেখান থেকে আপনার ঝড় তুফানটা আসবে, উনি ওনার পার্শ্ববর্তী অনেক হাওয়া একত্রিত করার পরবর্তীতে উনি কিন্তু প্রেশার ক্রিয়েট করে। তখন বিশাল জোরে সোরে হাওয়া বইতে থাকে, ঝড় হইতে থাকে এবং ধ্বংসলীলা শুরু করে। উনি ওনার তাণ্ডব শুরু করেন। প্রকৃতিতে বোঝা গেল, যখনই হাওয়া জোরে সোরে বওয়া শুরু হয়, তখনই ধ্বংসক্রিয়া হয়। প্রকৃতি থেকে বুঝলাম এটা। আমরা যখন আমাদের এই দেহে, যখন আমাদের এই হাওয়া ওই রকম প্রকৃতির মতো জোরে সোরে বসে, তখন আমাদের ধ্বংস শুরু হয়। এটার সবচেয়ে বড় কারণ, সবচেয়ে বড় জায়গা যেটা, সেটা হলো মৈথুন করার সময় আমাদের শ্বাস প্রশ্বাস অনেক জোরে সোরে বয়। মৈথুন করার সময় ধ্বংস। দ্বিতীয়ত, শ্বাস যদি আপনি জোরে ছাড়েন, তাহলে আপনার আয়ু হয়। কারণ এখানে বলা হয়েছে
16 আঙ্গুল নেও, 10 আঙ্গুল ছাড়ো শাস্ত্র অনুযায়ী। বাট প্রকৃতির নিয়ম অনুযায়ী আমরা 10 আঙ্গুল নেই, 12 আঙ্গুল ছাড়ি, 2 আঙ্গুল ঘাটতি। তো নিঃশ্বাস যদি জোরে জোরে ছাড়ি সেক্ষেত্রে আমার এনার্জি লস এবং আয়ক হয়। প্রকৃতিতে যেরকম ধ্বংস হয় মানে বাতাস জোরে বইলে আমারও দেহ এইভাবে ধ্বংস হবে। দেখেন প্রকৃতির সাথে আমার দেহের সাথে কত মিল, আমার দেহের সাথে কত মিল। তো এইগুলো প্রকৃতির সাথে আমার দেহের একটা মিল। তারপরে ধরেন অ্যাজ লাইক শীতের দিনে যদি একটু জোরে সোরে হাওয়া বহে তাহলে আমার শীতটা একটু বেশি করে এবং ঠান্ডা লাগে প্রকৃতিতে। তো এটা আমার দেহ দ্বারা বুঝি, আমার দম দ্বারা বুঝি, এটা আমার শরীরে কীভাবে এটা প্রভাব ফেলে এটা তো আমার বোঝা লাগবে নাকি। এখন আমার বাম নাসিকা যত চলবে ওই ঠান্ডা থাকবো, তার মানে বাম নাসিকা যখন চলে আমার শরীরে শীতের দিন। এখন এটা যদি লম্বা সময় মানে লম্বা সময়ে বয় এবং একটু যদি জোরে সোরে হয় তাহলে আমার নিশ্চিত ঠান্ডা বেশি লাগবে এবং ঠান্ডাই লাগবে। তো বাম নাসিকা চালিয়ে যদি আমার বাম নাসিকা চলে এবং বেশি সময় চলে এবং নিঃশ্বাস প্রশ্বাস যদি আমার জোরে সোরে নেওয়া লাগে এবং কষ্ট করেও নেওয়া লাগে তাহলে আবার ঠান্ডাই লাগবে। প্রকৃতিতে যা এইখানেও তাই, এর বাইরে কিছু না। তো সেম অ্যাজ ইট ইজ যদি গ্রীষ্মকাল হয় তাহলে আমার গরমও আছে একই রকম অবস্থা। আমি যদি এই সূর্যনাদি বেশি চালাই তাহলে আমার দেহে উত্তাপ প্রচুর বেড়ে যাবে। আরও বেশি বাড়ালে গরমে থেকে যেরকম ঠান্ডা লাগে আমার ওরকম গরমে থেকে ঠান্ডাই লাগবে। তো প্রকৃতিতে যেটা ঘুরতেছে, যেটা চলতেছে সেটা আমার দেহের মাঝেও ঘুরতেছে এবং দেহের মাঝে সেটা চলতেছে। তো এই তো গেল হাওয়ার বিষয়টা। এখন এই জিনিসগুলা যদি আপনার এই হাওয়াগুলা মানে এই যে বাম নাসিকায় বেশি চলা, ডান নাসিকায় বেশি চলা, শীত লাগা, গরম লাগা, এইটার সাথে আবার তত্ত্বেরও একটা বিশাল মিল আছে। যদি তত্ত্বগুলো ওইরকমভাবে মিলে যায়, নাসিকার সাথে তত্ত্বগুলো যদি ওইরকমভাবে মিলে যায় তাহলে আপনার যে কার্যগুলো, যে ঠান্ডাগুলো লাগার কথা সেগুলো তো লাগবে এবং আরও দ্রুত লাগবে। সেটা কীরকম? অনেক সময় অনেক দিক থেকে হাওয়া আসলে কিন্তু এক সাইডের হাওয়া এক রকম, কোনো সাইডের হাওয়া ঠান্ডা বেশি, কোনো সাইডের হাওয়া গরম বেশি। এটা কিন্তু আমার দেহও করতেছে। জল তত্ত্বের সাথে যদি আমার বাম নাসিকা চলে আমার ওই হাওয়াটা ঠান্ডা থাকবে বেশি। জল তত্ত্বের সাথে যদি আবার ডান নাসিকা চলে হাওয়া ঠান্ডা থাকবে কিন্তু তদনুরূপ থাকবে না, যতটুকু থাকার কথা ততটুকু থাকবে না। তো এই যে বিষয়গুলা, এবং অগ্নিতত্ত্বের সাথে যদি আমার ডান নাসিকায় হাওয়া চলে হাওয়াটা কিন্তু অনেক গরম বের হবে। এগুলো ফিল করে বুঝতে হয়। ঠিকই অগ্নিতত্ত্বের সাথে যদি এই অগ্নিতত্ত্বের সাথে আমার হাওয়াটা বাম নাসিকায় চলে তাহলে হাওয়াটা গরম হবে কিন্তু তদনুরূপ যতটুকু গরম হওয়ার কথা ততটুকু গরম হবে না। এই যে বিষয়গুলা মানে আপনি যখন তম সাধনা করবেন এই বিষয়গুলো তো আপনার জানতে হবে। প্র্যাকটিক্যালি আপনি জেনে শুনে আপনার প্রয়োগ করতে হবে। এখন অগ্নিতত্ত্বের ক্রিয়াকলাপ যদি জল তত্ত্বে নেন, জল তত্ত্বের ক্রিয়াকলাপ যদি অগ্নিতত্ত্বে নেন, পৃথিবী তত্ত্বের ক্রিয়াকলাপ যদি আপনার অন্য কোনো তত্ত্বে নেন তাহলে তো আপনার ফল শুভ হওয়ার কথা না। তো এই মন্ত্র বা তত্ত্ব বা দম এগুলা পিওর সায়েন্স। সঠিকভাবে প্রয়োগ করতে পারলে, সঠিকভাবে প্রয়োগ না করতে পারলে তো কোনো কিছুই হবে না। এতগুলো বিষয়। আর এই তত্ত্ব কিন্তু তার কর্ম অনুযায়ী অটো চেঞ্জ হয়। যখন
একটার উপরে আরেকটা প্রভাব পড়ে, তখন সে চেঞ্জ হতে পারে। যেমন ধরুন আপনি জল তত্ত্বেই পৃথিবীর কাজ করতেছেন লং টাইম সময়, তো তখন পৃথিবী তত্ত্বের আকর্ষণ আপনার বাড়তে থাকবে। জল তত্ত্বে পৃথিবী তত্ত্বের কাজ করতেছেন, আকর্ষণ বাড়তে থাকবে। আকর্ষণ বাড়তে বাড়তে একসময় পৃথিবী তত্ত্ব তার প্রভাব ফেলবে, সময় লাগবে একটু, পৃথিবী তত্ত্ব তার প্রভাব ফেলবে, জল তত্ত্ব তখন আস্তে আস্তে সরে যাবে। তো সেটা কিভাবে? সেটা হলো যখনই সে আপনি তত্ত্ব দ্বারা শুরু করছেন, যখন নাসিকাটা চেঞ্জ হয়ে যাবে, তত্ত্ব দ্বারা শুরুই করছেন, নাসিকাটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হওয়ার সময় ও সময় পাবে, কারণ যেহেতু চেঞ্জ হচ্ছে, ওনার ক্ষমতা থেকে সরে যাচ্ছে, চেঞ্জ হওয়ার সময় ওই পৃথিবী তত্ত্ব তখন ওনাকে টেনে আনার ক্ষমতাটা পাবেন। বাট যতক্ষণ পর্যন্ত উনি ওনার জায়গায় আছে, ঠিক আছে, যে জায়গায় শুরু করছে, ততক্ষণ পর্যন্ত পৃথিবী তত্ত্ব ওনাকে অটোমেটিক টেনে আনতে পারবে না। কিন্তু আপনি আপনার তপজপ দ্বারা আপনি আপনার তত্ত্বকে চেঞ্জ করতে পারেন, তো এই যে তত্ত্বের যে বিষয়গুলা এবং বায়ুর যে বিষয়গুলা, তোমার লাভ দিলে তো দম সাধনা হবে না দাদা। এই জন্য বলছি যে দম সাধনাতে ভিডিও দিয়ে শেষ করা কঠিন, অনেক ভিডিওর প্রয়োজন। তারপরে কালজ্ঞান আছে, কালজ্ঞান সম্বন্ধে আমি বলি না, কারণ কালজ্ঞান যদি কারো কালজ্ঞান শুনে যদি কোনো ব্যক্তি বুঝে ফেলে যে হ্যাঁ আমি তো এই দিন অমুক দিন পৃথিবী থেকে চলে যাব, তো চলে যাওয়ার আগেই উনি চলে যাবেন মনে করেন, জানলো আজকে, 5 বছর পরে চলে যাবে, ওই 5 বছর আগে থেকে ওনার মৃত ভাব হয়ে যাবে। এর জন্য কালজ্ঞান বলি না। কালজ্ঞান এমনিতে বলা যাবে না ইউটিউবে, ওগুলা জানার প্রয়োজন হলে সাক্ষাতে এসে জানতে হয়। সবচেয়ে বেশি মারাত্মক দম সাধনায় সবচেয়ে বেশি মারাত্মক যে বিষয়গুলা, সেটা হলো কালজ্ঞান হয়েছে সবচেয়ে মারাত্মক বিষয়। আর দম সাধনা এর জন্যই বেশি করে মানুষ, সহৃদয় শাস্ত্রের জন্যই মানুষ বেশি প্রয়োগ করার বিশাল কারণ হলো সে কালজ্ঞান নির্ণয়, কখন পৃথিবী থেকে চলে যাবে সেই জ্ঞান নির্ণয় করার জন্য এই সাধনা সবচেয়ে বেশি করে সাধকরা। বাকি পার্থিব জীবনের আশা তারা করে না, ওইটা মুখ্য বিষয় না। দুইটা জিনিস করে বেশি, কি এর সাথে কোনো মন্ত্র যোগ করে সেটাকে সিদ্ধ করে, সেটা সিদ্ধি অর্জন করে, দ্বিতীয়ত কালজ্ঞান অর্জন করে। এই দুইটা বেশি করে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।